পলাতকরা নির্বাচনে অযোগ্য ভোটার প্রতি খরচ করা যাবে 10 টাকা। আরপিও সংশোধনী এখন আইন মন্ত্রণালয়, পুলিশে যুক্ত হচ্ছে 4000 এএসআই। লেজিসলেটিভ এবং জনপ্রশাসন সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিটিং করে আমরা এই পদগুলোকে সৃজন করেছি। আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয়, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। আপিল বিভাগের আদেশে কাটল অনিশ্চয়তা। 9 সেপ্টেম্বরই হচ্ছে ডাকসু নির্বাচন। প্রচার প্রচারণার ব্যস্ততায় মুখর ক্যাম্পাস। নানান যে প্রতিক্রিয়া আমাদের সামনে দৃশ্যমান হয়েছে, সর্বশেষ হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে তারা খেলতে চেয়েছিল। ডাকসু নির্বাচন যেন সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয়। আজকে যে রায় হয়েছে আমরা সেটাকে সাধুবাদ জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় না যাওয়ার কারণেই দেশের সার্বিক পরিস্থিতির অবনতি। মন্তব্য আমির খসরুর। বললেন, 24-এর অভ্যুত্থান কারো একার নয়। সাঈদীর বিরুদ্ধে বানোয়াট মামলায় সাক্ষ্য দিতে বাধ্য করেন শেখ হাসিনা। 1 যুগ পর ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী সহ 40 জনের বিরুদ্ধে বাদীপক্ষের অভিযোগ দায়ের। সাদা পাথর লুট ও দুর্নীতির অনুসন্ধান শুরু করল দুদক। রাজনীতিবিদ, প্রশাসন কর্তা সহ 42 জনের সিন্ডিকেট শনাক্ত। মহেশখালী হবে সিঙ্গাপুর বা সাংহাই। 30 বছরের মহাপরিকল্পনা তুলে ধরে মন্তব্য বিডা চেয়ারম্যানের। জিডিপিতে $150 বিলিয়ন যুক্ত করার আশা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে, আদালত কাউকে পলাতক ঘোষণা করলে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না সেই ব্যক্তি। আরপিওতে এমন বিধান উল্লেখ করে বেশ কিছু সংশোধনী প্রস্তাব এনেছে নির্বাচন কমিশন। বাড়ানো হয়েছে জামানত এবং নির্বাচনী ব্যয় সীমা। গত নির্বাচন কমিশন আইন সংশোধন করে যেসব জায়গায় ইসির ক্ষমতা খর্ব করেছিল, সেসব বিধান পুনরায় ফিরিয়ে এনেছে বর্তমান কমিশন। নির্বাচনের প্রধান আইন গণপ্রতিনিধিত্ব আদেশে আমূল পরিবর্তনের উদ্যোগ নিয়েছে কমিশন। কয়েক দফা বৈঠক শেষে কমিশনের অনুমোদনের পর আরপিও সংশোধন ভেটিং এর জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় মঙ্গলবার। সব মিলে আরপিওতে 46টি ধারা উপধারা পরিবর্তন করা হয়েছে। যে কোনো ফৌজদারি মামলার আসামিকে আদালত পলাতক ঘোষণা করলেও বিদ্যমান আইনে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন। সংশোধিত আইনে সে সুযোগ উঠিয়ে দেওয়া হয়েছে। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের আরও জানান, প্রতীক থাকবে না, কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলেরও। আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয়, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। সাধারণ একজন আপনার ফৌজদারি অপরাধী আর মানবতা বিরোধী অপরাধী অনেক সময় সমান ইমিউনিটি পান না। সেই ক্ষেত্রে আমরা বিশদ আলোচনা করে যেটা বললাম আপনাকে, আমাদের কাছে মনে হয়েছে যে না, এই প্রভিশনটা থাকা দরকার। এটা যে কোনো ফৌজদারি অপরাধে ফেরারি আসামি। যদি ভবিষ্যতে দেখা যায় যে না, এটার মিসইউজ হচ্ছে, তখন আমাদেরকে আবার রিভিউ করতে হবে। গত কমিশন আরপিও সংশোধনের মাধ্যমে ইসির ক্ষমতা খর্ব করেছিল। ফলাফল বাতিলের বিষয়ে ক্ষমতা পুনর্বহাল করেছে ইসি। খসড়ায় প্রস্তাব করা হয়েছে, একজন প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ 10 টাকা কিংবা আসন প্রতি সর্বনিম্ন 25 লাখ টাকা থেকে ভোটার সংখ্যা অনুযায়ী নির্বাচনী ব্যয় করতে পারবেন। প্রার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না। সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত ডোনেশন নিতে পারবে প্রার্থী এবং রাজনৈতিক দল। প্রিজাইডিং অফিসারই সর্বা হবেন কেন্দ্রে। তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি ভোট কন্টিনিউ করবেন নাকি বন্ধ করবেন। রিটার্নিং অফিসার চাইলে যে কোনো একটি কেন্দ্র, একাধিক কেন্দ্র বা সমস্ত কনস্টিটিউয়েন্সির নির্বাচন, এমনকি ফলাফল স্থগিত করতে পারবেন। 2 প্রার্থীর ভোট সংখ্যা সমান হয়ে গেলে লটারি নয়, পুনরায় ভোট হবে। আইনে সংসদ সদস্য প্রার্থীদের জামানত 20,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। একক প্রার্থী থাকলে সরাসরি তাকে বিজয়ী ঘোষণা করা হবে না, তাকে নায়ের বিপক্ষে ভোট করতে হবে। এবং দ্বিতীয়বারও যদি গিয়ে দেখা যায় তফসিল করে নতুনভাবে ঘোষণা করার পরে আবারও একই প্রার্থী হচ্ছে, তখন আর না ভোট হবে না। এছাড়া জেলা প্রশাসক নয়, ভোট কেন্দ্রের তালিকা করবেন জেলা নির্বাচন অফিসার। কেউ নির্বাচিত হয়ে যাওয়ার পরেও হলফনামার তথ্য মিথ্যা প্রমাণিত হলে সংসদ সদস্য পদ বাতিল হবে, এমন সংশোধনী প্রস্তাবও রাখা হয়েছে আরপিওতে। সরকারের অন্য যে কোনো সংস্থাও যারা মনে করেন যে না, তারাও ব্যক্তির কাছে পাবেন এবং এই কথাটা উঠে আসে নাই, তাহলে তারা অ্যাপিল করতে পারবেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে।
যার অর্ধেক সরাসরি, বাকিটা পদোন্নতির মাধ্যমে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান আইজিপি বাহরুল আলম। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান নির্বাচনে কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন। সাংবাদিকদের জানান, লটারির মাধ্যমে ডিসি ইউনো পদায়ন করা হবে না। আসছে নির্বাচনটি কেমন হবে এই আলোচনা সমালোচনায় সবার বক্তব্যই যখন উঠে আসছে আইন শৃঙ্খলার বিষয়টি, তখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হলো বাহিনীতে নতুন করে 4000 এএসআই নিয়োগের অনুমোদন মিলেছে। বুধবার সচিবালয়ে এই নিয়োগকেই সহজতর করতে জনপ্রশাসন সচিবের কাছে আসেন পুলিশের মহাপরিদর্শক। বৈঠক শেষ করে দুই কর্মকর্তা জানান তারা নিয়োগ বিধানের ছোটখাটো কয়েকটি ত্রুটি দূর করেছেন। যেহেতু নির্বাচন সামনে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন, সেই আলোকে আমাদের অর্থ মন্ত্রণালয়, লেজিসলেটিভ এবং জনপ্রশাসন এবং সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিটিং করে আমরা এই পদগুলোকে সৃজন করেছি। এই কাজগুলো যাতে এক্সপেডাইট করা যায়, এই জন্য লেখালেখি না করে এক বসাতেই যাতে হয়, সেই কারণে আজকে আমরা বসেছিলাম। 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজকে এসেছিলাম, ওই বিধিটা যেটা তৈরি হচ্ছে ওইখানে মাইনর কিছু সংশোধনের দরকার ছিল, তো ওনারা সেটা করে দিচ্ছেন। জনপ্রশাসন সচিবের কাছে জানতে চাওয়া হয় নির্বাচনকালীন মাঠ প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব নিয়ে। জবাবে তিনি বলেন, বিগত আমলে যারা নির্বাচন সংশ্লিষ্ট অপরাধে জড়িত ছিলেন তাদের বাদ দিয়েই প্রশাসন সাজানো হয়েছে। তবে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদা মতো মাঠ প্রশাসনে পরিবর্তন আনার ক্ষমতা রয়েছে। কখনো কোনোদিন লটারির মধ্যে সিভিল সার্ভিসে পোস্টিং হয়নি, এখনো হচ্ছে না, হবে না। কমপ্লেনের এগেনস্টে আমাদের ফিট লিস্ট আছে, সেখান থেকে তাকে উইথড্র করা হচ্ছে। কারো পক্ষে অথবা কোনো দলের পক্ষে এতটুকু যদি কেউ কোনো মানে আমরা এখন পর্যন্ত জানি যে সেরকম নাই, যদি আমরা এরকম বুঝি তাকে উইথড্র করা হবে এবং প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন করা হয় নির্বাচনের দায়িত্ব পালনের জন্য নতুন করে 2000 এএসআই নিয়োগ যথেষ্ট কিনা। আমরা তো 8000 এএসআই এর কথা বলেছিলাম, আপাতত আমরা 4000 এর বরাদ্দ স্যাংশন পেয়েছি, অনুমতি, সেটা প্রসেস করছি। দেখা যাক সামনে আরো কি হয়। দ্রুততম সময়ে পুলিশের এই নিয়োগ সম্পন্ন হবে বলে জানান আইজি। একই সঙ্গে জেলা ও বিভাগীয় পর্যায়ে কনস্টেবল পদে নিয়োগ অব্যাহত আছে বলেও উল্লেখ করেন তিনি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে আর কোনো বাধা থাকলো না। বুধবার হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও SM ফরহাদের আইনজীবীরা রিটকারীর উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। বলেন, আদালতে আবেদনের কোনো এখতিয়ারই ছিল না রিটকারীর। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে আপিল। গত দুদিন ধরে আদালত পাড়ায় এই নিয়ে চলছে আলোচনা। তবে সবকিছুর অবসান করে অবশেষে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ থেকে এলো চূড়ান্ত সিদ্ধান্ত। 9 তারিখেই হচ্ছে ডাকসু নির্বাচন। বুধবার জনাকীর্ণ আদালতে হয় শুনানি। রিটকারীর আইনজীবী আদালতকে বলেন, নির্বাচন বন্ধ নয়, জিএস প্রার্থী SM ফরহাদের নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা সেটির তদন্ত চান তারা। ছাত্রলীগের সাথে তার অতীত কোনো সম্পর্ক না থাকে তবে তাকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেয়া, আর যদি তিনি দোষী সাব্যস্ত হন তবে ছাত্র শিবির যেন কোনো সাবস্টিটিউটেড কোনো প্রার্থী দেয়। আমাদের সাবমিশন এটাই ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আদালতে বলেন, নির্বাচন বানচাল করতেই রিট করা হয়েছে, কেননা রিট করার কোনো আইনি অধিকার নেই রিটকারীর। SM ফরহাদের আইনজীবীও রিট করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। প্রায় 1 ঘন্টা শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই। আপিল বিভাগে যিনি রেসপন্ডেন্ট ছিলেন তিনি রিটার্নিং অফিসারের কাছেও কোনো অবজেকশন দেন নাই, তার বিরুদ্ধে যে আপিল হয়েছে আপিলেও কোনো অবজেকশন রেজ করেন নাই। যখন আমরা প্রাথমিকভাবে লিস্ট প্রকাশ করেছিলাম সেই লিস্টেও তিনি কোনো অনাগ্রহ প্রকাশ করেন নাই। চূড়ান্ত লিস্ট যখন প্রকাশ করেছি সেখানেও তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনে কোনো কথাই বলেন নাই। এই শুনানিতে SM ফরহাদের আইনজীবী বলেন, ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না ফরহাদের। আদালতে তুলে ধরেন জুলাই অভ্যুত্থানে SM ফরহাদের অবদান। পরে তিনি জানান, নির্বাচনে অংশ নিতে ফরহাদের কোনো বাধা নেই। বলা হয়েছিল যে উনি নিষিদ্ধ
সংগঠন ছাত্র সংগঠনের সদস্য। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে 28 আগস্ট ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী BM ফাহমিদা আলম। রিটের কারণে তাকে গণধর্ষণের হুমকির বিষয়টিও তুলে ধরা হয় সর্বোচ্চ আদালতে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনের নবম দিনেও প্রার্থীদের প্রচারণায় মুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। টিএসসি থেকে ভিসি চত্বর, মধুর ক্যান্টিন থেকে কেন্দ্রীয় লাইব্রেরি, সবখানেই প্রার্থীরা দিয়েছেন নানা প্রতিশ্রুতি। বেলা গড়াতেই আদালতের আদেশে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা কেটে যায়, স্বস্তি ফিরে প্রার্থী ও ভোটারদের মাঝে। এরপর আরও গতি আসে প্রচারণায়। এদিকে রাতে এক জরুরি ব্রিফিংয়ে কমিশন জানায় শুধু ডাকসু নির্বাচনের দিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। সকাল সকাল প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। শিক্ষার্থীদের কাছে যাওয়া, ভোট চাওয়া অনেকটা স্বাভাবিক মনে হলেও প্রার্থী কিংবা সাধারণ শিক্ষার্থী সবার মাঝেই ছিল কিছুটা শঙ্কা ও উৎকণ্ঠা। আদৌ কি হবে স্বপ্নের ডাকসু নির্বাচন? সকলেই আদালতের আদেশের অপেক্ষায়। দুপুর 1টার পর আসে সেই কাঙ্ক্ষিত খবর, 9 সেপ্টেম্বরই হচ্ছে ডাকসু নির্বাচন। প্রার্থী হিসেবে অংশ নিতেও কোনো বাধা নেই ছাত্র শিবির মনোনীত ভিপি প্রার্থী SM ফরহাদের। আদালতের আদেশের পর স্বস্তি ফেরে শিক্ষার্থী ও বিভিন্ন পদে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মাঝে। একটু থমথমে হয়েছিল যে ভোট হবে নাকি হবে না। আমরা একটু আগে শিওর হয়েছি যে 9 তারিখে আমাদের ভোটটা হবে। ভালোই মনে হচ্ছে, প্রচারণা প্রার্থীরা করছে। এই ডাকসুকে সুষ্ঠুভাবে আমাদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব। আমরা চাই একটা আনন্দময় পরিবেশে ডাকসু 9 তারিখেই হোক। আর ডাকসুকে যারা বাধাগ্রস্ত করতে চায় আমরা তাদেরকে শক্ত হাতে প্রতিহত করার জন্য প্রস্তুত। শিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, সুপ্ত কিংবা গুপ্ত যারাই ডাকসু বানচালে ষড়যন্ত্র করবে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে শিক্ষার্থীদের। যে রায় হয়েছে আমরা সেটাকে সাধুবাদ জানাই। যত ষড়যন্ত্র করছে, যারা সুপ্ত অবস্থা করছে, যারা গুপ্ত অবস্থা করছে, অথবা সামনে থেকে পিছন থেকে যারা ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সকালে প্রচারণা শুরুর পরই ডাকসু নির্বাচনের ছুটি কমানোর দাবি জানিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে ছাত্রদল। বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা জানিয়ে আশ্বস্ত করে কমিশন। 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে ডাকসু নির্বাচন 2025, সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম আর কি। দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। অভিযোগ, বৃহৎ একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমরা বারবার করে আমাদের আশঙ্কার কথা জানিয়েছি যে একটা বৃহৎ একটা রাজনৈতিক শক্তি তারা আবারও ডাকসুকে বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরা দেখছি নানান সময় নানান যে প্রতিক্রিয়া আমাদের সামনে দৃশ্যমান হয়েছে। সর্বশেষ হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে তারা খেলতে চেয়েছিল। রাতে এক ব্রিফিংয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, শুধুমাত্র ডাকসু নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। কেবলমাত্র 9 সেপ্টেম্বর 2025 তারিখ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। উল্লেখ্য যে পূর্ব ঘোষিত ক্লাস ও পরীক্ষা বন্ধের পরিবর্তে 8 এবং 10 সেপ্টেম্বর 2025 বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে। সাইবার বুলিংয়ের অপরাধে আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করার কথা জানিয়ে এই বিষয়ে কঠোর হওয়ার বার্তা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। 1 বছরেও নির্বাচন না হওয়ায় দেশের সার্বিক পরিস্থিতির অবনতি হচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় না যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতিও। একদল মুক্তিযুদ্ধ বিক্রি করত, এখন আরেক দল 24 বিক্রি করছে। এদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, মানুষ আনুপাতিক হারে নয়, সরাসরি ভোটেই পছন্দের মানুষ নির্বাচিত করতে চান।
দোহার উপজেলায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপি আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সমালোচনা করেন। সুষ্ঠু ভোট হলে ডাকসুতে ছাত্রদলের প্যানেল জয়ী হবে বলে আশা প্রকাশ করেন রিজভী। আনুপাতিক ভোট পদ্ধতিতে ভোট দেবেন না সরাসরি ভোট দেবেন, বলুন আপনারা কোনটা পছন্দ করেন? সরাসরি ভোট পছন্দ করেন। যারা গোপনে ছদ্মবেশে আপনার অন্য দলে ঢুকে থেকে আবার সুযোগ বুঝে নিজের দলে ফিরে আসেন, এইটা কি মানুষ ভালো বলে? রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থান শীর্ষক সেমিনারে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে। আমি তো কোনো কৃতিত্ব নেওয়ার দরকার নাই, এটা আমি দায়িত্ব পালন করছি যে এই আন্দোলন আমার কৃতিত্ব আমাকে ভোগ করতে হবে, আমাকে বাংলাদেশ চালাতে হবে, বাংলাদেশ কিভাবে চলবে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমার সিদ্ধান্ত না আসলে আমি এটা করবো না, আমি সেটা করবো না। একটা কালচার, এই কালচার থেকে তো বেরিয়ে আসতে হবে। গণ আন্দোলনে সরকার পতনের পর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি সেসব দেশ বিভক্তি আর গৃহযুদ্ধ দেখেছে বলেও মন্তব্য করেন আমির খসরু। জানান, নির্বাচনের সময় ঘোষণার পর বিনিয়োগকারীরা পর্যবেক্ষণ করছে। সরকার ও জনগণের মধ্যে সেতু নির্মাণে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির এই নেতা। ইন্টেরিয়াম মানে ইন্টেরিয়াম, এই অবস্থায় কেউ এখানে সিদ্ধান্ত কেন নেবে? যত তাড়াতাড়ি সম্ভব, 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল, এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি আছে বলেও মনে করেন সেমিনারে যোগ দেয়া নেতারা। সক্ষম মানুষদেরকে সরকারে দেখতে চায়, দেশপ্রেমিক মানুষকে সরকার পরিচালনায় দেখতে চায়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাতের বাংলাদেশের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন তৎকালীন মামলার 3 সাক্ষী। তারা বলেন, নানাভাবে নির্যাতন করে অভিযোগ দায়ের ও সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল। 2013 সালের 28 ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই রায়ের বিরুদ্ধে আপিল করলে সাজা কমে আমৃত্যু কারাদণ্ডের আদেশ আসে। তারপর থেকে সাঈদী বন্দী ছিলেন কারাগারে। বন্দী অবস্থায় 2023 সালের আগস্টে মারা যান তিনি। মৃত্যুর 2 বছর পর বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ ও সাক্ষ্য দেয়া মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম হাওলাদার, মাহতাবউদ্দিন ও আলতাফ হাওলাদার। ট্রাইব্যুনালে তাদের নতুন আর্জি জোর করে সাঈদীর বিরুদ্ধে মামলা দায়ের ও মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল তাদের। এ বিষয়ে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। সবাই মিলে এমনভাবে হুমকি শুরু করছে, তখন আমি বুঝছি যে আমি এখান থেকে রেহাই পাবো না, বা আমার ক্ষতি হবে, আমাকে মেরে ফেলবে, আমার পরিবারবর্গ মেরে ফেলবে। থানা উল্লা এডিশনাল আইজি তখন সে বলে সাক্ষী দিতে বয়স কি না ওকে আমরা বুঝবো ট্রাইব্যুনালে, তোমার সাক্ষী দিলাম। সে অনেক ধরনের গালাগালি আমাকে ব্লাডি বাস্টার্ড করে গালাগালি করছে, অনেক সময় হুমকি দিয়া, অস্ত্র ধরাইয়া, পিস্তল ধরিয়া, এই সমস্ত করে। পরে তাদের আইনজীবী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসাতে মিথ্যা সাক্ষ্য তৈরি করে আওয়ামী লীগ সরকার। বলেন, সাক্ষীদের মাথায় বন্দুক ঠেকিয়ে সেফ হোমে নিয়ে নির্যাতনের পর মিথ্যা সাক্ষ্য তৈরি হতো। দীর্ঘ সময় ধরে নির্যাতন করে জীবননাশের হুমকি রেখে তার মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে বাধ্য করেছে সাঈদী সাহেবের বিরুদ্ধে এই মামলাটি করতে। ওনাকে দীর্ঘ সময় ধরে এখানে এনে যে কথিত সেফ হোম যাত্রাবাড়ি থানার অধীন গোলাপবাগের সেই সেফ হোমে তাকে দীর্ঘদিন রেখে তাকে পরিয়ে বুঝিয়ে জীবননাশের হুমকি দিয়ে পিস্তল ঠেকিয়ে তাকে বাধ্য করে সাক্ষ্য দিতে। এর আগে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুমসহ নির্যাতনের দায়ে শেখ হাসিনা সহ 32 জনের বিরুদ্ধে 21 আগস্ট অভিযোগ করেন আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালী। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। শুক্রবার শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী সমাবেশ করবে গণ অধিকার পরিষদ।
জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিকেলে রাজধানীর বিজয়নগরে নুরুল হক নূরের উপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে একথা জানান তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধের দাবিও জানান তিনি। মিছিল শেষে বিজয়নগর পানির ট্যাঙ্কের মোড় অবরোধ করেন তারা। কিছু সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। নেতাকর্মীরা নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানান। স্বরাষ্ট্র উপদেষ্টাকে হামলার দায় নিয়ে পদত্যাগ করতে হবে। তারা নুরুল হক নূর সহ আমাদেরকে রক্তাক্ত করেছে, আমাদের নেতাকর্মীদেরকে হাসপাতালে পাঠিয়েছে। তাদেরকে অবশ্যই চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। নেতাকর্মীদের অভিযোগ, নূরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছিল গণ অধিকার পরিষদ। বিকেলে নগরীর ডাকবাংলো মোড়ে পৌঁছালে মিছিল থেকে জাতীয় পার্টির অফিসে হামলা চালায় তারা। পুলিশ বাধা দিলে হামলাকারীরা ফেরিঘাট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ চালায়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে গণ অধিকার পরিষদের নেতারা। এর আগে 30 আগস্ট জাতীয় পার্টির কার্যালয়ে হামলা হয়। আজকে ওরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে ফেরিঘাটের মোড়, আমাদের অফিস থেকে দূরে। এবং আমরা যতটুকু জেনেছি প্রশাসনের মাধ্যমে যে তারা আমাদের এই অফিস কেন্দ্রিক কোনো কর্মসূচি তাদের নাই। হঠাৎ করে মাগরিবের আগে ফোন পেলাম যে আমাদের অফিস লুটপাট হয়েছে। ভাঙচুর শুধু নয়, এবার লুটপাটও হয়েছে। আমাদের আসবাবপত্র, গেট, লোহার যত জিনিস ছিল, লোহার এই গেটগুলো এরা নিয়ে গেছে। বিপি নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে হত্যার উদ্দেশ্যে, সেই হামলার পরিপ্রেক্ষিতে আমাদের আজকে জানান দেওয়া প্রতিটা ডিস্ট্রিক্টে, প্রতিটা জেলায় এবং উপজেলাতে আমরা এটার বিক্ষোভ জানিয়ে মিছিল করেছি। শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যকার সংঘর্ষের ঘটনায় 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার। এদিকে সংঘর্ষের 3 দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 9টি বিভাগে পরীক্ষা হয়েছে, তবে ক্যাম্পাসে শিক্ষার্থী উপস্থিতি কম। সংঘর্ষের ঘটনায় ভীতি কাটেনি এখনো। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও কম। মঙ্গলবার রাত 12টায় প্রত্যাহার করা হয় 144 ধারা। তবে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ভীতি এখনো কাটেনি। আমাদের যে ক্যাম্পাসের এখন থমথম পরিবেশ, আমাদের বন্ধু বান্ধব দেখা যাচ্ছে শহরতে ঠিকমতো আসতে পারতেছে না, ওরা হচ্ছে কিছুটা আতঙ্কে আছে। পরীক্ষা পিছিয়ে গেলে, ক্লাস পিছিয়ে গেলে আসলে আমাদের সঠিক সময়ে পরীক্ষায় কেউ অংশগ্রহণ করতে পারবে না। আগের পরিস্থিতি আবার ফিরে আসুক এবং আমরা যাতে আবার সুস্থভাবে সুন্দরভাবে ক্লাস শুরু করতে পারি। আগামী রোববার থেকে পুরোদমে ক্লাস ও পরীক্ষা শুরুর পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। কোনো ছাত্র কিংবা ছাত্রী যদি নিরাপত্তাহীনতায় থাকে, নিজেকে অনিরাপদ বোধ করে মনে করে, তাহলে প্রশাসনের সাথে কথা বলে প্রশাসন তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রয়োজনে তারা যদি ওখানে থাকতে না চায়, তাদেরকে আমরা এদিকে নিয়ে আসার জন্য উদ্যোগ নেব। এদিকে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় রাতে জোবরা গ্রামে অভিযান চালিয়ে 8 জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনার সাথে সম্পৃক্ত মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজকে সকালবেলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের তদন্ত অব্যাহত আছে। এই ঘটনার সাথে যারাই সম্পৃক্ত থাকবেন, যার যতটুকু অপরাধ, তার বিরুদ্ধে ততটুকুই ব্যবস্থা নেওয়া হবে। এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগে গেল শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে জোবরা গ্রামবাসীর সংঘর্ষে উপাচার্য, প্রক্টর সহ অন্তত 250 জন আহত হয়। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। সিলেটে সাদা পাথর লুট ও দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, তদন্ত টিমের অভিযানে দুর্নীতির সত্যতা মেলায় এই পদক্ষেপ নিয়েছে তারা। যেখানে প্রাথমিকভাবে রাজনীতিবিদ, স্থানীয় প্রশাসন সহ অন্তত 42 জনকে শনাক্ত করেছে দুদক। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর চুরি, উদ্ধার ও প্রতিস্থাপন সব মিলিয়ে সম্প্রতি দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সাদা পাথর। এর মাঝেই অভিযান চালায় সিলেটের দুদক অফিস। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সাদা পাথর লুটপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 42 জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে। তালিকায় বিএনপি, জামাত,
এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও আছেন। এছাড়া লুটপাটে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবির নিষ্ক্রিয়তা ও সহযোগিতাও ছিল। মহাপরিচালক জানালেন, প্রাথমিক দুর্নীতির তথ্য মেলায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আমাদের অনুসন্ধান টিম এই বিষয়ে কাজ করবে এবং যাদের এই বিষয় প্রতিবেদনে ইতিমধ্যে এসেছে তাদের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ডপত্রের আলোকে যাচাই করা হবে এবং সে অনুযায়ী অনুসন্ধান প্রতিবেদনে যে তথ্য উঠে আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ৭৫ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলেসহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ১২৫ কোটি টাকার আয়কর পরিশোধ করার কথা থাকলেও তারা 50 কোটি টাকার আয়কর পরিশোধ করে অবশিষ্ট 75 কোটি টাকা সরকারের রাজস্ব ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মামলা হয়েছে প্রিমিয়ার ব্যাংক থেকে 102 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওয়েস্ট অ্যাপারেলসের চেয়ারম্যান ASM আব্দুল্লাহ সহ 10 জনের বিরুদ্ধে। জনাব ASM আব্দুল্লাহ, চেয়ারম্যান ওয়েস্ট অ্যাপারেলস লিমিটেড সহ ব্যাংকের কর্মকর্তা সহ মোট 10 জনের বিরুদ্ধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ফ্যাসিস্ট শাসনের সময় প্রতি বছর 1,90,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান ফ্রাসোয়া ভালেরিয়ানের সাথে বৈঠকে এই কথা জানান প্রধান উপদেষ্টা। অর্থ পাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানান ডক্টর ইউনূস। টাকা পাচার রোধে কঠোর আন্তর্জাতিক আইনি কাঠামো তৈরির আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বিদ্যমান আর্থিক ব্যবস্থা বিলিয়ন বিলিয়ন ডলার অফশোর সেফ হ্যাভেন ও অনেক উন্নত দেশে পাচার রোধ করতে ব্যর্থ হয়েছে। চুরি করা টাকা বিভিন্ন সুবিধাভোগীদের মাধ্যমে বৈধতা পাচ্ছে। টিআই প্রধান চুরি করা সম্পদ উদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন। মহেশখালী হবে সিঙ্গাপুর বা সাংহাই। আগামী 30 বছরের মধ্যে নির্মিত সেই শহরে থাকবে গভীর সমুদ্র বন্দর, পাওয়ার প্ল্যান্ট, শিল্প পার্ক, নাগরিক সব সুবিধা। একই সাথে মহেশখালী হবে পর্যটন শহরও। পুরোপুরি নির্মাণ শেষ হলে জিডিপিতে অবদান রাখবে $150 বিলিয়ন। মহেশখালী নিয়ে সরকারের এমন মহাপরিকল্পনা তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান ও নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। পরবর্তীতে নির্বাচিত সরকার এই মহাপরিকল্পনা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। দেশের দক্ষিণে কক্সবাজারের মহেশখালী দ্বীপ বাংলাদেশের সম্ভাবনাময় আগামী। এখানকার মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণে আলোচনা আছে আগে থেকেই। এবার পুরো মহেশখালী ঘিরে 30 বছরের মহাপরিকল্পনা জানালো অন্তর্বর্তী সরকার। পরিকল্পনায় থাকছে গভীর সমুদ্র বন্দর, রেল যোগাযোগ, পাওয়ার প্ল্যান্ট, শিল্প পার্ক, নাগরিক সব ধরনের সুবিধা। কাজে লাগানো হবে সমুদ্রকে। মৎস্য আহরণ ও বিপণনের হাব হিসেবে গড়ে তোলা হবে এই দ্বীপকে। মহেশখালী কক্সবাজার এলাকা ঘিরে পর্যটনের নতুন পরিকল্পনাও নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে এই অঞ্চল $150 বিলিয়ন অবদান রাখবে জিডিপিতে। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে মহাপরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। 30 বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। এটা ইজ নট আ ভেসেল সিটি, এটা একটা স্যাটেলাইট সিটি না, ইট ইটসেলফ ইজ আ টাউনশিপ। 60 থেকে $65 বিলিয়ন টোটাল ইনভেস্টমেন্ট হবে। তার মধ্যে আমরা আশা করছি যে প্রায় $5 বিলিয়ন এফডিআই হিসেবে আসবে, বাকিটা আমরা লোকাল ইনভেস্টমেন্ট এক্সপেক্ট করছি। মহাপরিকল্পনা কয়েক ধাপে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশিক চৌধুরী বলেন, এখানে 25 লাখ মানুষের কর্মসংস্থান হবে। আমরা ডিপ সি পোর্টটাকে চালু করব আগামী 5 বছরের মধ্যে। কিছু পাওয়ার হাব, কিছু রোড রেল কানেক্টিভিটি, এগুলো আমরা প্রথম 5 বছরের মধ্যে করে ফেলার চেষ্টা করব। ইকোসিস্টেম ডেভেলপমেন্ট পিরিয়ডে আমরা পোর্ট ডেভেলপমেন্টের ফেজ 2 কমপ্লিট করব, যেখানে এলএনজি টার্মিনালগুলো হয়ে যাবে এবং একই সাথে কিছু ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে। এটা প্রায় আমরা 2043-44 পর্যন্ত আশা করছি। 2045 থেকে 2055 তখন আমরা একটা ট্যুরিজমের কথা চিন্তা করতে পারি। আশিক চৌধুরী বলেন, প্রথম 5 বছরের মধ্যে গভীর সমুদ্র বন্দর চালু করবে সরকার। এখানে গ্যাস বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করা হবে। এরপরে আর আমরা কোনো কোল করব না। তো আমরা চিন্তা করছি যে আমরা এর পরে যে পাওয়ার জেনারেশন,
এই এলাকাকেই শুধু পাওয়ার সার্ভ করবে না, সে সমগ্র চট্টগ্রাম রিজনকে পাওয়ার সার্ভ করবে। 30 বছরে আমরা হয়তো 6টা সরকার দেখব, এবং 6টা সরকারকে বিশ্বাস করতে হবে যে আমাদের পক্ষে সিঙ্গাপুর হওয়া সম্ভব, তা না হলে আমাদের এই প্রজেক্ট হবে না। এর আগে দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। মহেশখালী মাতার বাড়ি প্রকল্পের পরিকল্পনা উপস্থাপন করেন তিনি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ নেদারল্যান্ডস টি-20 সিরিজের খবর জানাবো। অবশেষে বৃষ্টিতেই ভেসে গেল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সিলেটে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 18 ওভার 2 বলে 4 উইকেটে 164 রান করে বাংলাদেশ। এরপর বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। 250 হাঁকিয়ে দেশের হয়ে টি-20তে সর্বোচ্চ 14 হাফ সেঞ্চুরির রেকর্ড গড়ে সিরিজ সেরাও হয়েছেন লিটন দাস। সিলেটে ব্যাট করতে নেমে ঝড় তোলেন দুই ওপেনার সাইফ হাসান ও লিটন দাস। বলের সাথে পাল্লা দিয়ে রানের চাকা সচল রাখেন তারা। 39 রানে ভাঙে উদ্বোধনী জুটি। কাইল ক্লেইনের বলে বোল্ড আউট হয়ে 12 রানে ফেরেন সাইফ। 9 রান করে আউট হন তাওহিদ হৃদয়। একাধিকবার বৃষ্টির বাধা পেরোনোর ম্যাচে ঝোড়ো 50 হাঁকান লিটন। সাকিবকে পেছনে ফেলে দেশের হয়ে সর্বোচ্চ টি-20 50 রেকর্ড করেন লিটন। এরপর শামীম 21 রানে ফিরলে জাকের ও সোহান মিলে গড়েন 42 রানের জুটি। তখনই নামে বৃষ্টি। এরপর আর মাঠে গড়ায়নি খেলা, আর তাতেই 2-0তেই সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশের। এরই সাথে রাতের বাংলাদেশ থেকে একটা বিরতি নিচ্ছি। কোথাও যাবেন না, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম রাতের বাংলাদেশে। জানাবো আন্তর্জাতিক কিছু খবর। পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক 3টে হামলায় প্রাণ গেছে কমপক্ষে 22 জনের। এর মধ্যে কোয়েটা শহরে বেলুচিস্তান ন্যাশনাল পার্টির রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে 11 জনের মৃত্যু হয়েছে। আহত দলটির অর্ধশত নেতাকর্মী। ধারণা করা হচ্ছে হামলায় মারা গেছেন দলটির কোয়েটা প্রধানও। এদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী এলাকার একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। নিহত হন 6 নিরাপত্তা কর্মী। পাল্টা সেনা অভিযানে 5 হামলাকারীর প্রাণ গেছে। এখনো কোনো গোষ্ঠী হামলাগুলোর দায় স্বীকার করেনি। টানা বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢল আর হরকা বানে আবারও বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল। হিমাচল এবং জম্মু কাশ্মীরে ধসে পড়েছে একাধিক সেতু এবং সড়ক। পাহাড়ের নিচে চাপা পড়েছে অনেক ঘরবাড়ি। অন্যদিকে পাঞ্জাবে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 30 জনে। যমুনা নদীতে বিপদসীমার কয়েক মিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে বন্যার পানি। এই দৃশ্য হিমাচল প্রদেশের। পানির তীব্র স্রোত এভাবেই ভাসিয়ে নেয় আস্ত একটি সেতু। পাহাড়ি ঢল আর আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের প্রদেশটি। পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরে ধসে গেছে অনেক স্থাপনা, চাপা পড়েছে ঘরবাড়ি। টানা ও ভারী বৃষ্টিপাতের ফলে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি, কাশ্মীর এবং হরিয়ানা প্রদেশ। এরই মধ্যে ডুবে গেছে এসব রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। বৃষ্টিপাতের সাথে সাথে চলছে নদী ভাঙন এবং পাহাড় ধসের ঘটনা। অন্যদিকে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে প্লাবিত হচ্ছে শহরের নিচু এলাকা। যমুনার পানি ভয়ঙ্করভাবে ভাসিয়ে নিয়ে চলেছে আশেপাশের ঘরবাড়ি। বাদ যাচ্ছে না সামনে পড়া ব্রিজ কিংবা কালভার্টও। এদিকে পাঞ্জাবের পরিস্থিতিও আরও অবনতি হয়েছে। পাস্তুহারা হয়েছে হাজার হাজার মানুষ। উদ্ধার তৎপরতা চলছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এবার ভেনেজুয়েলার নৌযান টার্গেট করে অভিযান চালালো যুক্তরাষ্ট্র। প্রাণ গেছে কমপক্ষে 11 জনের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, নৌকাটিতে করে মাদক পাচার করা হচ্ছিল যুক্তরাষ্ট্রে। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই বিষয়কে একটি পোস্ট করেন তিনি। সাথে যুক্ত করেছেন একটি স্যাটেলাইট ভিডিও। মঙ্গলবার দক্ষিণ ক্যারিবীয় সাগরে নতুন মোতায়েনকৃত যুদ্ধ জাহাজ থেকে পরিচালনা করা হয় এই হামলা। ওয়াশিংটনের দাবি, নৌযানটির সাথে ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ট্রেন ডি আরাগুয়ার সম্পৃক্ততা রয়েছে। মাদকের বিস্তার রোধে সম্প্রতি ভেনেজুয়েলা উপকূল এবং ক্যারিবীয় জলসীমায় যুদ্ধ জাহাজ, অ্যাটাক সাবমেরিন, ডেস্ট্রয়ার সহ 4500 নৌসেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।